This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমবার সংসদের অধিবেশন আর রবিবার ডাকা হয়েছিল সর্বদল বৈঠক, আর সেই সর্বদল বৈঠক নিয়ে এটা হুলস্থুল কাণ্ড হলো। এই বৈঠক থেকে বেরিয়ে গেলেন তৃণমূল সাংসদরা মৌহা মৈত্র এবং সৌগত রায়। তাদের বক্তব্য ছিল যে এই বৈঠকে তৃণমূল ত্যাগী এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদরা তারা কেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা কেন? কারণ স্পিকারের কাছে এনসিপিআই এর স্বীকৃতি এখনো পর্যন্ত বিবেচনাধীন। এই প্রশ্ন তুলে তারা প্রতীকী ওয়াকআউট করে, পরে অবশ্য যোগও দেন। আর তার সঙ্গে যেটা উল্লেখযোগ্য, ইন্ডি জোটের অন্যান্য যারা শরিক রয়েছেন সেই শরিক দলের সাংসদরাও বৈঠক থেকে বেরিয়ে গিয়েছিলেন, পরে তারাও যোগ দেন। সোমবারই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে রবিবার সর্বদল বৈঠকেই উত্তপ্ত হয়ে উঠল দিল্লির রাজনীতি। বৈঠকে উপস্থিত সদ্য তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। স্বীকৃতির আগেই কেন সর্বদলে আমন্ত্রণ এনসিপিআই সাংসদদের? প্রশ্ন তুলে প্রতীকী ওয়াকআউট সৌগত রায়, মৌহা মৈত্রের। এই মার্জেন্টা স্পিকার অফিস এখনো কোনো এটার অ্যাপ্রুভাল দেয়নি। আর দ্বিতীয়, যেটা আমরা ডিসকোয়ালিফিকেশন পিটিশন করেছি 20 জনের উপরে, তারা কিন্তু সেটা স্পিকার মুভ করেনি। তো যখন কোনো ডিসকোয়ালিফিকেশন মুভ হয়নি, কোনো মার্জার হয়নি, তাদের তো কোনো অস্তিত্ব নেই। তাদের কিভাবে সর্বদলীয় বৈঠকে ডাকা হয়? কিন্তু আমি প্রথম দেখলাম যে একটা অল পার্টি লিডার্স মিটিং থেকে একটা ওয়াকআউট হয়। তো আমি ভাবছিলাম যে পার্মানেন্টলি বেরিয়ে গেল, কিন্তু পরে দেখলাম 1.5 মিনিটের মাথাতেই আবার ঢুকে পড়ল। তৃণমূলের সৌগত রায়, মৌহা মৈত্রদের সঙ্গে বেরিয়ে যান কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে সহ বিভিন্ন দলের সাংসদরা। প্রতীকী ওয়াকআউটের পরে আবার বৈঠকে ফিরেও আসেন। The so-called NCPI, which is an unrecognized party, the strength of the All India Trinamool Congress in the list provided by the table office is shown to be 28 members. मैंने भी डिमांड दिया कि छोटा पार्टी को फर्स्ट रो में सीट मत दीजिए। 28 से 20 निकल जाते तो पार्टी तो 8 हो जाती। সুদীপ, কাকলিদের এনসিপিআই সাংসদ বলে স্বীকৃতি দেননি লোকসভা স্পিকার, যদিও তাদের দাবি মেনে লোকসভায় আলাদা আসনে বসার অনুমোদন দিয়েছেন। এই আবহেই এনসিপিআইকে সর্বদল বৈঠকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান সংসদ বিষয়ক মন্ত্রী। मैं किसी को कैसे नहीं बुलाऊंगा, क्योंकि उनके मेंबर जब है और उनके मांग है, तो हम तो अपने ओर से कोई अलग से किसी को बुला नहीं रहे ना। वो तो लोकसभा के सदस्य हैं, 20 लोग हैं, तो उसको तो बुलाना पड़ेगा। কথায় বলে মর্নিং শোজ ডে। তাহলে বাদল অধিবেশনে এনডিএর বিরুদ্ধে বিরোধীদের সূর্যে চড়তে চলেছে ইঙ্গিত মিলল সর্বদল বৈঠকের দিনই। দিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। 1993 সালের 21শে জুলাই 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। তারপর থেকে শহীদ তর্পণ করে কংগ্রেস, পরে তৃণমূল তৈরি হয়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও 21শে জুলাই পালন করতে থাকেন। আর বর্তমানে তো তৃণমূলের দুই ভাগ, একদিকে কালীঘাট শিবির, অন্যদিকে ঋতব্রত শিবির। দুই শিবিরই এই 21শে জুলাই পালন করবে। আর অন্যদিকে এনসিপিআই এ যোগ দিয়েছেন যে তৃণমূল সাংসদরা, তারাও কিন্তু দিল্লিতে আবার শহীদ তর্পণ করবেন। আর এবছরও আমরা জানি শহীদ মিনার চত্বরে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাই পালন করা হবে। এতগুলো 21শে জুলাই, স্পটলাইট মূলত কার দিকে থাকবে? এবারও কি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্পটলাইটটা কেড়ে নেবেন? 21শে জুলাই নিয়ে চারটে মঞ্চ। রবিবার পর্যন্ত আয়োজনে এগিয়ে ঋতব্রত তৃণমূল। শহীদ তর্পণের সঠিক জায়গা গান্ধী মূর্তির পাদদেশে জোর গলায় দাবি সদ্য ঋতব্রত তৃণমূল শিবিরে যাওয়া মদন মিত্রর। 21শে জুলাইয়ের প্রস্তুতি একেবারে তুঙ্গে গান্ধী মূর্তির পাদদেশে। আর মঙ্গলবার এখানেই সমাবেশ করবেন শহীদ স্মরণে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। আর তার জন্যই মঞ্চ বাঁধার কাজ চলছে এবং সেই কাজ জোর কদমে চলছে। এই মঞ্চে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে? না, আমাদের ছবি তো আপনারা দেখেছেন যে ছবিতে মহাত্মা গান্ধী, জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি আছে, সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে, নজরুল ইসলামের ছবি আছে, বাবা সাহেব আম্বেদকরের ছবি আছে। আগামী 21শে জুলাই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে মিস করবেন? আমি এইটুকুই বলবো যে এই মিটিংয়ের একটা সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এত বছর যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের লোকেরা পেছনে বসতেন। এইবারই প্রথম সারিতে শহীদ পরিবারের লোকেরাই থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মিস করবেন এবার?
মিটিংয়ে বলবো। ভালো খারাপের প্রশ্ন তো থেকেই যায়, কারণ 21শে জুলাই একটা সামগ্রিক লড়াই, সবাই মিলে করলেই একসঙ্গে ভালো হতো। 21শে জুলাইয়ের শহীদ প্রণামের সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই জায়গায়, কারণ এখানেই শহীদের বুলেটের প্রথম রক্তটা, শহীদের বুকের রক্ত এখানেই ঝরিয়েছিল। এই আরেকটু এগিয়ে গেলে জার্নালিস্ট, স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ওইখানেই আমিও হয়তো গুলি খেতে হতাম, কি আমাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিল, বেঁচে আছি। আমার সামনে দুজন পড়ে গেছে। ঋতব্রত তৃণমূলের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে না, কিন্তু যেখানে মমতার ছবি দিয়ে ব্যানার, সেই বিড়লা তারামণ্ডলের সামনে সন্ধে 7টার পর এই মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। ক্যাথিড্রাল রোডে মঞ্চ নির্মাণের কাজ শুরু করলো তৃণমূল কংগ্রেস কালীঘাট শিবির। বেঠিক জায়গা বলেই দিচ্ছেন মদন। আপনি কি মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারামণ্ডলের পাশে যে জায়গাটা? না, ওটা তো বেঠিক জায়গা। বেঠিক জায়গা? ওটা বাচ্চাদের তারামণ্ডলের জায়গা। ওটা সঠিক জায়গা নয় তো? একদমই নয়, তার কারণ ওখানে তো গুলি চলেনি। দিল্লিতে 21শে জুলাইয়ের আয়োজন এনসিপিআই এরও। রাজঘাটে শহীদ তর্পণ করতে চলেছেন কাকলি ঘোষ দস্তিদাররা। প্রত্যেক বছর শহীদ দিবসটা পালন করতে করতে, এবং সেই সেন্টিমেন্টটা আমাদের আছে, আমাদের কর্মীদেরও আছে, আমাদের সঙ্গে অনেক কর্মীরাও এসেছেন। সুতরাং আমরা কিন্তু এই শহীদ দিবসটা 21শে জুলাই, যেহেতু এখানে বাদল অধিবেশন চলবে, আমরা দিল্লিতেই রাজঘাটে গিয়ে স্মৃতি তর্পণ করব। 4ই মে পর্যন্ত কাকলি ঘোষ দস্তিদার কি করেছেন সেটা আগে ক্লিয়ার করুন না। 40 বছরের ইতিহাস তো পরের কথা। ভারতবর্ষে কেন, পৃথিবীতে কটা ইতিহাস আছে বলুন তো, যে একটা গণহত্যার পর কোনো নেত্রী বা নেতা প্রত্যেক বছর সেই শহীদ তর্পণ করে এসছেন এবং শহীদ পরিবারগুলির পাশে এইভাবে দাঁড়াবার চেষ্টা করে গেছেন। এবার শহীদ মিনারের নিচে শহীদ দিবস পালন করবে প্রদেশ কংগ্রেস। 2009-এর পর আবার 2026 সাল বিধান ভবনের বাইরে সংগঠিতভাবে শহীদ স্মরণ করতে চলেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, আর তারই প্রস্তুতি চলছে শহীদ মিনারে। এতদিন তো তৃণমূল কংগ্রেসের পুলিশ আমাদের রাস্তায় করতে দিত না। এবারে আমরা আমাদের সভাপতি শুভঙ্কর সরকার অনেকদিন আগে থেকেই আর্মির কাছে অ্যাপ্লিকেশন করেছেন যে শহীদ মিনার করবো। 1993-এর 21শে জুলাইয়ের জন্য যিনি সব থেকে বড় দায়ী, সেই মনীশ গুপ্তর বিচারের জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তারা। কিন্তু একই সঙ্গে 21শে জুলাই মঙ্গলবার এখানে একটা কাঠগড়া তৈরি করা হবে। যে লোকটার জন্য এত বড় ছেলে মারা গেল, সেই মনীশ গুপ্তকে একটা কাঠগড়ায় দাঁড় করবো আমরা। জনবিচার চাইব, জনবিচার। এই মনীশ গুপ্তই তৃণমূল আমলে মন্ত্রী ছিলেন। দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সব পদ ছেড়ে দিয়েছেন, ঠিক 21শে জুলাইয়ের কয়েকদিন আগে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমতলার অফিস ভাঙাভাঙি নিয়ে কিছুটা অক্সিজেন পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে ভাঙাভাঙিতে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আর ভাঙাভাঙি করা যাবে না এই পার্টি অফিস। তবে এই নির্দেশ আসার আগে পর্যন্ত যথেচ্ছ ভাঙাভাঙি হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমতলার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসটা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অন্যদিকে এই আমতলার পার্টি অফিস ভাঙা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার একটা নতুন অভিযোগ দায়ের হচ্ছে যে তিনি হুমকি দিয়েছেন। অভিষেকের সাতমহলা সাংসদ অফিসে রবিবারও চলল বুলডোজার। কিন্তু রবিবার দুপুরে সেই অফিস ভাঙায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অফিস বানাতে নাকি কোনো নিয়ম নীতি মানা হয়নি। অভিযোগ, নির্মাণ নকশা অনুমোদন ছাড়াই প্রথম 2 বছরে দোতলা, তারপর আরও 3 তলা তৈরি হয়। ফলে বেআইনি নির্মাণের অভিযোগে শনিবারের পর রবিবারও আমতলায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয় অভিষেকের অফিসের একাংশ। এর মধ্যেই জরুরি শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই অফিস ভাঙায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। অভিষেক ব্যানার্জির আমতলার অফিসে যে ভাঙার কাজ চলছিল, সেই ভাঙার কাজ কিন্তু বন্ধ হয়ে গেল। কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশিকা আসে, স্টে অর্ডারের নির্দেশিকা দেওয়া হয়, অর্থাৎ এই বিল্ডিং যে অবস্থায় রয়েছিল সেই অবস্থায় রাখবে, কোনো রকম ভাঙাভাঙির কাজ আর চলবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনো পদক্ষেপ নয়, বজায় থাকবে স্থিতাবস্থা। নির্দেশ দেন বিচারপতি রাজা বসু চৌধুরী।
করে হাইকোর্টে উপর থেকে ওরা আপিল করেছে, ওটা উপর থেকে বন্ধ করা হয়েছে কাজ কি আপনাদের বন্ধ? হ্যাঁ, এখন পুরো কাজ বন্ধ। যখন আবার ওইখান থেকে অর্ডার হবে তারপরে কাজ হবে। আমতলায় অভিষেকের 5তলা অফিসে প্রতিটা ফ্লোরেই ডিজিটাল লক। শাবল দিয়ে ডিজিটাল লক ভেঙে ভেতরে ঢোকে দমকল। বাজেয়াপ্ত করা হয় ল্যাপটপ, কম্পিউটার, প্রচুর ফাইল, আসবাবপত্র। অভিষেকের অফিসের কার্যকলাপ নিয়ে অভিযোগের পাহাড় আমতলাবাসীর। তার অফিসে উদ্ধার হয়েছে ত্রাণ সামগ্রীও। জেলা পরিষদের অনুমতি ছাড়া কেউ G+3 বিল্ডিং করতে পারে না। আর এটা হচ্ছে আপনার G+4। আগুন কারা লাগিয়েছিল বেকারি? হঠাৎ কি লাগালো যে আগুনটা লাগানো হলো, তারপরে লিপস অ্যান্ড বাউন্সের নামে জমি কেনা হলো, তারপরে বিল্ডিং চচ্চর করে বেড়ে গেল। এগুলো তদন্ত হওয়ার দরকার নেই? তদন্ত হওয়ার দরকার আছে। এতদিন ওরা ছিল সরকারে হয়নি, এবার সরকার চেঞ্জ হয়েছে এবং প্রশাসন এখন নিরপেক্ষ। আপাতত অফিস ভাঙা বন্ধ হলেও আরও এক মামলায় অস্বস্তি বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের বিরুদ্ধে থানায় আরও অভিযোগ দায়ের। অভিষেকের বিরুদ্ধে বিজেপি কর্মীদের হুমকির অভিযোগে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শ্রাবন্তী সাহা ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। অশোকনগরের মহিলার কাছ থেকে 6টি পিস্তল, 200 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং তার পাশাপাশি তার কাছ থেকে নগদ টাকা উদ্ধার করা হয়েছে। অস্ত্র কারবারিতে এই পুরনো খিলাড়ি ধৃত পূজা, যেমনটা জানা যাচ্ছে, তার পিছু নেওয়া হয় অশোকনগর ধরে এসে, নৈহাটি রোড ধরে এসে অশোকনগরের কাছে এসে তাকে পাকড়াও করে সিআইডি। এই পূজা 3 বছর আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এই একই কারণে। কাপড়ের ব্যবসার আড়ালে করতেন বেআইনি অস্ত্রের কারবার। জেল খেটেও শিক্ষা হয়নি। ফের অস্ত্রসহ গ্রেপ্তার হাবড়ার বাসিন্দা। উদ্ধার 4টি স্টার লোগোর 7mm পিস্তল, 2টি 9mm পিস্তল, ম্যাগাজিন, 200 রাউন্ড কার্তুজ, সঙ্গে নগদ টাকা। পুলিশ সূত্রে খবর, বিহারের জামালপুর থেকে অস্ত্র আনা হয়। সেখান থেকে ব্যান্ডেল স্টেশনে নেমে গন্তব্য হয় নৈহাটি। নৈহাটি থেকে ছোট শেয়ার গাড়িতে হাবড়ার দিকে যাচ্ছিলেন পূজা বিশ্বাস নামে ওই অস্ত্র পাচারকারী। নৈহাটি রোড থেকেই গাড়িতে পিছু নেয় সিআইডি। কেউ ধাওয়া করছে বুঝতে পেরেই অশোকনগরে নেমে পড়েন ওই মহিলা। এরপরে অশোকনগর 8 নম্বরে ধাওয়া করে মহিলাকে পাকড়াও করে সিআইডি। এখানে নেমেছিলেন না ওনাকে গাড়ি থেকে নামানো হলো? না, শুনলাম ইনফরমেশন অনুযায়ী নামানো হয়েছে। কি গাড়িতে ছিল? টেম্পো শুনলাম। ম্যাজিক। হ্যাঁ, টেম্পো বা ম্যাজিক এরকম কিছু। মানে আমরা প্রতিবেশী হিসাবে সত্যি একটা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি কাজে আসার সময় দেখেছি এই অবস্থা, এখানে এরকম এত ভিড় রয়েছে, এটাই দেখেছি। কি হচ্ছিল? কিছু হয়নি। যে যাকে যে বোনটাকে ধরেছে উনি বসেছিল, আর বাকি যারা অফিসার সবাই এখানে দাঁড়িয়েছিল। তাই পুলিশ সূত্রে খবর, হাবড়ায় আগেও অস্ত্র ডেলিভারি করেছিল অভিযুক্ত। হারোয়ায় ঘর ভাড়া নিয়ে থাকতেন পূজা। তবে পূজা বিশ্বাস ছিলেন অস্ত্র পাচারের পুরনো খিলাড়ি। 2023 সালেও অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল পূজা। সেবারও বাসে করে অস্ত্র পাচার করছিলেন। বাস থেকেই তাকে পাকড়াও করেছিল দত্তপুকুর থানার পুলিশ। জেল থেকে ছাড়া পেয়ে ফের অস্ত্র কারবার কাজ শুরু করে পূজা। বারবার মেয়ে বারণ করলেও কথা কানেই তোলেননি পূজা। চালিয়ে গিয়েছেন বেআইনি ব্যবসা। আগেও আমরা জানতাম না এই জিনিসগুলো করতো, এখনো যে এই জিনিসগুলো করতো সেটা নিয়ে আমাদের কোনো আইডিয়া ছিল না। আমি যথেষ্ট বারণ করেছিলাম। আমি আগে নিজে থেকে দাঁড়িয়ে আমার মাকে শাস্তি দিয়েছি, পরে আমারই বেল করাতে হয়েছে। তো এই জিনিসগুলো প্লিজ আপনি এরকম এবার কি বেল করতে যাবেন? না, একদমই যাব না। বাংলাদেশের বরিশালের বাসিন্দা পূজা বিশ্বাস। ভারতে এসে আলাপ হয় প্রাক্তন স্বামী নীলকমলের সাথে। কিন্তু পূজার কার্যকলাপের 12 বছর আগেই সম্পর্ক ত্যাগ করেন নীলকমল। এখন অপরাধ করলে তার তো সেই সাজা পেতেই হবে। পুলিশের সামনে সে বারবার বলছে তার স্বামী তাকে এই ব্যাগটি দিয়েছে এবং এই ব্যাগটি তাকে কোনো এক জায়গায় দিয়ে দিতে বলেছে, সেটা বলছে না। স্বামী হিসেবে তো আপনি থাকেন, আপনি কি কাজের সাথে কোনোভাবে যুক্ত? না, আমি সমস্ত কিছু জানি না। তার কাছে শুনে দেখবেন সে আমি তার সঙ্গে যুক্ত আছি কিনা। এই অস্ত্র কি বাংলাদেশে পাচারের ছক ছিল? খতিয়ে দেখা হচ্ছে। আমরা রুট পর্যন্ত যাব, যেখান থেকে আসছে ও যেখানে যাচ্ছে রুট পর্যন্ত গিয়ে যারা যারা ইনভলভ আছে সবাইকে আমরা অ্যারেস্ট করব। আর এই পুরো নেটওয়ার্কটা বন্ধ করার জন্য আমাদের পুরো চেষ্টা থাকবে। এদিকে মুর্শিদাবাদের জলঙ্গিতেও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 3। উদ্ধার হয়েছে 7mm পিস্তল ও 4 রাউন্ড গুলি। এই রাজ্য আমাদের এই ধরনের অবৈধ অস্ত্র কারখানা এবং অস্ত্র ব্যবসার কেন্দ্র হিসেবে গঠন হয়ে গেছে, কেন্দ্র হিসেবে তৈরি হয়েছে। এখন আমাদের নতুন সরকার এসে তাকে ভাঙার চেষ্টা করছে। বাংলায় সরকার বদলের পর থেকেই অস্ত্র উদ্ধার হয়ে চলেছে। তৃণমূল জামানায় তাহলে কি করছিল পুলিশ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সরকারি ভবনে রমরম করে চলছে প্রাইভেট ব্যবসা।
কামারপুকুর এক তৃণমূল নেতা সরকারি বিল্ডিং দখল করে সেখানে রীতিমতন প্রাইভেট লজ খুলে বসেছেন। পথের সাথী প্রকল্পের যে সরকারি ভবন, সেই ভবন দখল করে চলছে এই ব্যবসা। নাম দেওয়া হয়েছে পথের সাথী লজ। আর সেই লাভের টাকা যাচ্ছে বাস্তুঘুঘুদের পকেটে। সরকারি প্রকল্পের নাম পথসাথী। বড় রাস্তার ধারে সরকারি সেই সব ভবনই কালক্রমে হয়ে উঠেছে তৃণমূল নেতাদের দুর্নীতির সাথী। কামারপুকুরের আস্ত সরকারি ভবন দখল করে ব্যবসা ফেঁদে বসেছেন স্থানীয় তৃণমূল নেতা। তৃণমূল সরকারের আমলে সরকারি কোষাগার থেকে কয়েক কোটি টাকা খরচ করে কামারপুকুর জয়রামবাটি রাস্তার ধারে শ্রীপুরে তৈরি হয় এই পথসাথীর ভবন। কিন্তু কিছুদিনের মধ্যেই তা স্থানীয় তৃণমূল নেতার কবজায় চলে যায় বলে অভিযোগ। যে বিগত সরকারে যারা আধিকারিক ছিল, যারা পলিটিক্যাল নেতা ছিল, কারো নাম বলছি না, তাদের মারফত তারা যে কোনোভাবে অফিসারদের যোগাযোগ করে ওই অফিস থেকে লিজ দিয়ে দিল, ব্যক্তিগতভাবে লিজ দিয়ে দিল, সরকারি মাল ব্যক্তিগত দিল। আগে সরকার চলছিল, যারা কোনো সংবিধান মানে না, কোনো আইন মানে না, সেই বেআইনিভাবেই এইগুলোকে কুক্ষিগত করে তারা এটা চালাচ্ছিল নিজেদের মতো করে। সরকারি ভবনে এখন এসি নন এসি রুম ভাড়া দিয়ে রমরমিয়ে ব্যবসা চলছে। সেই খবর সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়তে হয় TV9 বাংলাকে। এই পথসাথীর ভেতর ছবি করতে গেলে হুমকি দেয়া হচ্ছে, কেন ছবি করছি। আর এই পথসাথী খানাকুলের তৎকালীন দাপুটে পঞ্চায়েত কমিটির সভাপতি নইমুল হকের দখলে। অভিযুক্ত নইমুল হক যে কোনো ট্যাক্স না দিয়ে দিনের পর দিন ব্যবসা চালাচ্ছেন। ভারপ্রাপ্ত পঞ্চায়েত প্রধানই সে কথা বলছেন। পথসাথীতে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া থেকে শুরু করে আরও অনেক কিছু হয়, আর হোটেল টোটেল আছে শুনেছি। পঞ্চায়েতে ট্যাক্স ওনারা পে করেন না, আমি যতটা খোঁজ নিয়ে জানতে পেরেছি। ট্রেড লাইসেন্সটা আছে কিনা পঞ্চায়েত থেকে আমাদেরকে একটু খোঁজ নিয়ে জানতে হবে। ট্রেড লাইসেন্স করা আছে। এবার আমি তো এই সবে নতুন বসেছি, আমার পুরো বিষয়টা সঠিক জানা নেই, আমি খোঁজ নিয়ে জানাবো। সরকারের পরিবর্তনে অবশেষে সরকারি এই পথসাথীর দুর্নীতিতেই টান পড়েছে। পথের সাথী হচ্ছে সরকারি পয়সায় তৃণমূল নেতাদের আইএস আরামের জীবনযাপন করা, মদ, কোনো মহিলাকে নিয়ে যাওয়া, এইসবগুলো ওদের কাজ ছিল। আমার তো মনে হয় না এর কোনো চুক্তি আছে। অনারেবল সিএম যেটা বলেছেন ঠিক কথা বলেছেন। এগুলো ইনভেস্টিগেশন করে যেইগুলো এরকম অবস্থায় ছিল সেগুলোকে কীভাবে গভর্নমেন্ট কাজে ব্যবহার করেছে সেই বিষয়ে উনি চিন্তাভাবনা করছেন, সঠিক চিন্তাভাবনা করছেন। বর্ষা এলেই এক প্রকার কুল খুঁজে পায় না খানাকুল, এই বুঝি ঘরের ভেতর জল ঢুকে আসলো। কিন্তু এবার প্রশাসন একটু নড়েচড়ে বসেছে, এ কথা বলার অপেক্ষা রাখে না। তার কারণ বাঁধ মেরামতির কাজ দ্রুত গতিতে, এক প্রকার ঝড়ের গতিতে হচ্ছে এবং সঙ্গে ত্রাণও মজুত করা হচ্ছে পরিস্থিতির কথা ভেবে। আরামবাগে যদি একবার বন্যা হয়, খানাকুলে দুবার তিনবার। এজন্য বিপদের পদধ্বনি। আবারও বৃষ্টি, আবারও বানের ভয়। আরামবাগ, পুরসুরা, গোঘাটের পাশাপাশি যে এলাকার হাল সব থেকে খারাপ হয় সেই খানাকুলের বিধায়কই ময়দানে নেমে পড়েছেন। গত কয়েক বছর প্লাবনের কথা মাথায় রেখে প্রস্তুতি শুরু হয়েছে বন্যা মোকাবিলার। ভুক্তভোগীরা বলছেন বিপদ হলে অন্তত ন্যূনতম জিনিসপত্র যেন মজুত করে রাখে প্রশাসন। সরকারের কাছে অনুরোধ রাখবো যে আগে থেকে যেন জিনিসগুলো, তিরপল, মানুষের যে ত্রাণ যা সব মজুদ দরকার সেগুলো যেন মজুত করে রাখে। ঘর বাড়ি, ত্রাণ, যা কিছু ক্ষয়ক্ষতি হোক সেগুলো যেন সাহায্য করে সরকার। ডুবে যাওয়ার পর গিয়ে যাবে সে মানুষকে, তার আগে থেকে ব্যবস্থা নিলে খুব ভালো হয়। সবথেকে বেশি চিন্তা খানাকুলবাসীর। এখানে যে দিকে দিকে বালির বাঁধ, মুন্ডেশ্বরীর বাঁধের হাল ভালো নয়। আরামবাগের আসনপুর, দর্জিপোতা, পুরসুরার কাদিপুর এবং খানাকুলের 24পুর ও বড়দিগরুই জল অল্প স্বল্প বাড়ায় কানামুন্ডেশ্বরী লাগোয়া খানাকুলের উবিদপুর, গোবিন্দপুর এবং আরামবাগের চন্দ্রবান এলাকায় দুশ্চিন্তা রয়ে গিয়েছে। বানভাসী অবস্থার সময় পরিষেবা দিতে গিয়ে বিপদে পড়েন আশাকর্মীরা। কোথাও ডিঙি থাকে না। নতুন সরকার তৈরির পর জনপ্রতিনিধিদের তৎপরতায় তারা অনেকটাই চিন্তামুক্ত। স্বাস্থ্যক্ষেত্রের জন্য যে প্রয়োজনীয় জিনিস, পর্যাপ্ত মেডিসিন এবং পর্যাপ্ত ওআরএস এবং পর্যাপ্ত ব্লিচিং পাউডার, এগুলো যেন আমাদের কাছে অবশ্যই সরকারের পক্ষ থেকে সরবরাহ করা হয়। আরামবাগ মহকুমায় নদী বাঁধ মেরামতির কাজ চলছে জোরকদমে। যেখানে জল জমছে সেখানেই পৌঁছে যাচ্ছেন সরকারি কর্মীরা। নতুন সরকারের পদক্ষেপ, বিভিন্ন পঞ্চায়েত থেকে বিভিন্ন ব্লক অফিস, সব জায়গাতেই কিন্তু ত্রাণ মজুদ করা হচ্ছে। খাদ্যশস্য স্টক করার কথা বলেছে, কিছু স্পিড বোর্ড এগুলো দেখা হয়েছে। বন্যাকে নিয়ন্ত্রণ করতে হবে। খানাকুল সহ আরামবাগ, গোঘাট, পুরসুরা, আরামবাগ সাব ডিভিশনকে বাঁচাতে হবে। বৃষ্টি কখনো মুষলধারায়, কখনো অঝরে। নদীপাড়ের বাসিন্দারা এসব দেখে অস্থির হয়ে পড়ছেন।
তবে প্রশাসন বর্ষায় ভরসা দেওয়ার চেষ্টায় পুরোদমে। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। ব্রিজ আছে কিন্তু ব্রিজে পৌঁছানোর রাস্তাটা নেই। বর্ষা এলে কোথাও কোথাও এমনই আজব উন্নয়নের মাসুল দিতে হয় নদীর দুপারের মানুষকে। ঘাটালের ছবি আপনাদেরকে দেখাবো। ঘাটালের মনসুকায়, সেখানে এমনিতে সারা বছর লোকজন যাতায়াত করে অস্থায়ী ওই বাঁশের সাঁকোর ওপর দিয়ে আর কি, কিন্তু বর্ষাকালে বৃষ্টি হলে নদীর জল বাড়লে জলের তরে সেই সাঁকো ভেসে যায়। তখন নদী পারাপারের একমাত্র মাধ্যম নৌকো করেই এপার থেকে ওপারে মানুষ যাতায়াত করেন। কোথাও কোথাও আবার অ্যাপ্রোচ রোড ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজে উঠছেন কেউ। ভয়ঙ্কর ছবি। ঘাটাল আছে ঘাটালেই, বর্ষার শুরুতেই করুণ ছবি। ঘাটাল ব্লকের মনসুকা 1 ও 2 গ্রাম পঞ্চায়েতের মাঝে এই ঝুমি নদী। এতদিন পারাপারের জন্য নদীর ওপরে ছিল 7টা সাঁকো, কিন্তু নদীর জল বাড়তেই বাঁশের সাঁকোগুলো ভেঙে পড়ছে। সকাল দিয়ে উঠে আধ ঘন্টা ধরেই নৌকা পারাপারের সমস্যা, নৌকা পারাপারের দূরে কাজে আবার এখানে এসে 1 ঘন্টা দেরি। এই তো ভয়ঙ্কর দিন আমাদের। বন্যা পারাপার করছেন, লাইফ জ্যাকেট তো নেই না, জলে ভেসে গিয়েছে খেয়াঘাটও। ঝুঁকি থাকলেও পারাপারের একমাত্র ভরসা এখন নৌকো। সে তো লাইফ জ্যাকেটও দুর্ঘটনা ঘটে যেতে পারে। লাইফ জ্যাকেট তো দরকার আগে ব্রিজটা। নদীর একপারেই রয়েছে মনসুকার সরকারি হাই স্কুল আর প্রাথমিক স্কুল। সেতু ভাঙায় সবচেয়ে সমস্যায় নদীর অন্য পার থেকে স্কুলে আসা পড়ুয়ারা। ঝুঁকির কারণে পড়ুয়াদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকেরা। ছাত্রছাত্রীরা ভয় যেতে যাচ্ছে নি, আপনারাও তো পাঠাতে ভয় করছেন। ভয় পাবে নি, ছেলে কি সস্তার জিনিস নাকি? ছেলেটা ফেরিঘাটে পার করাতে পারছে, এমনি খালি মানুষ পার করাতে হবে, ছাত্রছাত্রী কি করে পার করাতে? শুনলে আশ্চর্য হবেন, এইসবের সহজ সমাধান কংক্রিট ব্রিজ, কিন্তু তৈরি অনেক দিন ধরেই, অথচ সেই ব্রিজ পড়ে রয়েছে কারণ ব্রিজের অ্যাপ্রোচ রোড তৈরি করা যায়নি। নদীর পার হতে অনেকেই ঝুঁকি নিয়ে এই ব্রিজে উঠে পড়ছেন। ব্রিজে আমি আজকেই প্রথম উঠলাম, এটা দেখলাম যে খুব কষ্ট করে উঠতে হলো। কি করে মানুষ যাতায়াত করে জানি না, খুব ঝুঁকি নিয়ে উঠতে হয়েছে। সমাধানের পথ খুঁজতে সেতু তৈরির দায়িত্ব দেওয়া এজেন্সিকে নিয়ে বিডিও অফিসে বৈঠকে বসে ঘাটাল মহকুমা প্রশাসন। সেখানে এলাকার বিধায়ক ও পঞ্চায়েত প্রধানরাও উপস্থিত ছিলেন। সবথেকে লজ্জার বিষয়, এই মনসুকায় একটা ব্রিজ বিগত দিনের সরকার, তৃণমূল সরকার আমলে শুরু হয়েছে, আজও সেটা সম্পূর্ণ হয়। মনসুকাবাসীকে কষ্ট যন্ত্রণা দেওয়ার জন্যেই এই ধরনের একটা ব্রিজকে অসম্পূর্ণ রেখে দিয়েছে। ঠিক হয়েছে, আপাতত সেতু থেকে ওঠানামার অস্থায়ী ব্যবস্থা করা হবে, কিন্তু মনসুকার বাসিন্দারা চাইছেন স্থায়ী সমাধান হোক। কবে হবে কংক্রিটের ব্রিজের অ্যাপ্রোচ রোড, যাতে ব্রিজ পাকাপাকিভাবে চালু হবে? উত্তরের জন্য তারা তাকিয়ে নতুন সরকারের দিকে। জলই জীবন, কিন্তু এই জীবন যদি বিষাক্ত হয়ে যায়, দূষিত হয়ে যায়, এটা একটা দুঃস্বপ্নের মতো। কিন্তু এই দুঃস্বপ্নই এই বাংলায় সত্যি হয়ে উঠছে। ওপার বাংলা থেকে দূষিত রাসায়নিক এপার বাংলার জলে পাওয়া যাচ্ছে, আর তাতেই বদল হয়ে যাচ্ছে রং রূপের চূর্ণী নদীর জলের। বছরের পর বছর নদীর জল নিয়ে সমস্যায় নদী পাড়ের মানুষ। বাংলাদেশ থেকে এই চূর্ণী নদীতে বর্জ্য পদার্থ মেশানো হচ্ছে বিভিন্ন কারখানা থেকে। মেন বাংলাদেশে পচা জল, চিনির মিলের জল, কত মাছ মরে পড়ে ভেসে পচা জলে মরে গেছে। নদীর জল চাষের জন্য ব্যবহার হয়, এবার চাষের ক্ষেত্রেও সেখানে প্রবলেম দেখা যায়। সমস্যা একাধটা নয়, এ যেন পুরো পাহাড়। বাংলাদেশের পদ্মার শাখা নদী হয়ে এদেশে প্রবেশ মাথাভাঙা নদীর, তারই মূল অংশ চূর্ণী। এই নদীর উপরে কত মানুষের জীবন রুটি রুজি নির্ভর, কিন্তু সব শেষ একটাই কারণে, দূষণ। বাংলাদেশের দর্শনা জেলায় রয়েছে সুগার মিল। প্রায় সময় সেই চিনি কলের বর্জ্য পদার্থ ফেলা হয় নদীতে, তার দাম দিতে হচ্ছে এপারের মানুষকে। স্নান করতে পারি নদীতে, চুলকাবে আর কি হবে, এই চুলকাচ্ছে। যে আমাদের বাড়িতে জল যাওয়ার জায়গা নেই, এই জন্য আমাদের কোনো ব্যবস্থা নেই বলে আমরা নদীতে আসি, তাও এসে দেখি এরকম অবস্থা। চুলকানি হচ্ছে, তারপরে কারোর হচ্ছে গা গোটা গোটা বেরোচ্ছে। তৃণমূল জমানায় এ নিয়ে অভিযোগ জমা পড়েছে বারবার, কিন্তু পদক্ষেপ করা হয়নি দাবি স্থানীয়দের। পালা বদলের পর আশার আলো দেখছেন তারা, এবার হয়তো দুর্দশা ঘুচবে। দীর্ঘদিন ধরে চূর্ণির সংস্কার হতো না, ডবল ইঞ্জিনের সরকার ছিল না, কিছুটা তো সময় দিতে হবে, এত বড় একটা ব্যাপার, আন্তর্জাতিক ক্ষেত্র, তাই সময় কিছু দিলেই
আমরা আশা করি ভবিষ্যতে এর একটা সমাধান হবে। রাজ্যের পরিবর্তন ঘটেছে, ডবল ইঞ্জিন সরকার। মানুষ চাইছেন এই দুই সরকার মিলে তাদের সমস্যার সমাধান করুক এবং নদীকে বাঁচানো হোক। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মধুকুণ্ডু, TV9 বাংলা। মাতৃত্বের অধিকার কি শিলমোহর আদালতে? দুই অটিজম আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য শিক্ষিকাদের বদলির আবেদনে সাড়া দিল কলকাতা হাইকোর্ট। তারা দুজনেই অর্থাৎ দুই শিক্ষিকাই দীর্ঘদিন ধরে উচ্চশ্রী প্রকল্পে আবেদন জানাচ্ছিলেন। একজনকে শুনতে হয় উল্লিখিত রোগ নাকি সরকারি নির্দেশিকার মধ্যে পড়েই না, আর একজনকে শুনতে হয় যে তারা আমলই দিতে চায় না এই বিষয়টাকে, তাদের বদলি যে প্রয়োজন সেই বিষয়টাকে কার্যত এড়িয়ে যায়। অবশেষে আদালতের দ্বারস্থ হন দুই শিক্ষিকা। এখন তারা আশায় দিন গুনছেন। যারা ডিসেবল, যারা ডিপেন্ডেন্ট, আগে তাদের কথা আপনারা সবার আগে ভাবুন। নিজের জগতেই ওরা বিভোর, কারো মুখে অল্প স্বল্প কথা, কেউ সেটুকুও নয়। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যাদের, তারা বড্ড বেশি অভিভাবকদের উপর নির্ভরশীল। কিন্তু পেশায় শিক্ষিকা বাঁকুড়ার জুনবেদিয়ার তনুশ্রী বন্দ্যোপাধ্যায় ও উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায় ইন্দ্রাণী বসু সন্তানদের পাশে থাকার সেই সুযোগ পাননি। তাদের পোস্টিং ছিল অনেকটাই দূরে। অনেক চিঠি চাপাটি, পোর্টালে নাম লিখিয়েও কাজ না হওয়ায় তারা দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের। অটিজম আক্রান্ত সন্তানের চিকিৎসার জন্য দুই স্কুল শিক্ষিতা মায়ের বদলির আর্জিতে সায় দিল আদালত। মাতৃত্বের অধিকারকে শিলমোহর দিলেন বিচারপতি অমৃতা সিনহা। পুরুলিয়ার মানবাজার গার্লস হাই স্কুলের শিক্ষিকা তনুশ্রী একমাত্র সন্তানকে নিয়ে থাকেন বাঁকুড়া শহরে। স্কুল সামলে প্রতিদিন 100 কিলোমিটার যাতায়াতের ধাক্কায় সন্তানকে আর সময় দেবেন কি? তার স্বামীও স্কুল শিক্ষক। মায়ের অপেক্ষায় ছেলে ফ্যালফ্যাল করে শুধু তাকিয়ে থাকে। উচ্চশিক্ষা পোর্টালে তো বিভিন্ন রোগের কথা বলা হয়েছে, কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা তার মানে সরকারও ভাবছেন। যদি ভাবতেন তাহলে তো ক্রাইটেরিয়ার মধ্যে থাকতো, তাহলে তো আমাকে লড়াইটাই করতে হতো। তার দায়িত্ব তার প্যারেন্টের এবং রাষ্ট্রের এবং সরকারের, সকলের। কাঁচরাপাড়ার বাসিন্দা ইন্দ্রাণী চাকরি করেন গাইঘাটায়। তাঁরও বদলির নির্দেশে সায় দিয়েছে আদালত। আমাদের মতো মায়েরা যারা আছেন, অটিজম স্পেকট্রাম, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি, এইরকম স্পেশাল নিড বাচ্চাদের মায়েরা যারা, তাদের যদি কর্মক্ষেত্র বাড়ির কাছাকাছি হয় তাহলে আমাদের বাচ্চাদের জন্য সেটা অনেক বেশি ভালো। বিশেষ চাহিদা সম্পন্ন এই ধরনের শিশুদের বিকাশের ক্ষেত্রে মা বাবার ভূমিকাই গুরুত্বপূর্ণ বারবার মনে করিয়ে দিচ্ছেন চিকিৎসকরা। বাবা বা মা কন্টিনিউয়াসলি যদি বাচ্চার সাথে থাকে তার ক্ষেত্রে এবং বাচ্চার জন্য চেষ্টা করতে থাকে, যে প্রপার যে সায়েন্টিফিক প্রসেস যদি চেষ্টা করতে থাকে, তাহলে সেক্ষেত্রে অনেকাংশেই ভালো ফল পাওয়া যায়। ঘরে কি করছে আত্মভোলা ছেলে? দিনভর তো এমনই চিন্তা এদের। চাকরি করলেও দিনের শেষে যে মা, সেই মায়ের অধিকারকে ফিরিয়ে দিল আদালত। শ্রাবন্তী, হীরক ও দীপঙ্করের রিপোর্ট, TV9 বাংলা। বিদ্যুৎ, কয়লা বা ডিজেল কোনো কিছুই লাগছে না, অথচ দিব্যি রমরমিয়ে ছুটছে ট্রেন। দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। ইতিহাসের প্রথম, ভারতবর্ষের ইতিহাসে প্রথম পরিবেশ বান্ধব ট্রেনে সফরের মজা পাচ্ছেন পর্যটকেরা, সাধারণ যাত্রীরা। ইতিহাস তৈরি করল ভারতীয় রেল। দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই ট্রেনে 2600 জন যাত্রী যাতায়াত করতে পারবেন। दुनिया में जहां हाइड्रोजन ट्रेन चल रही है वो 3 या 4 कोच वाली है, और भारत ने पहली बार में सीधे 10 कोच वाली हाइड्रोजन ट्रेन चलाकर दुनिया में अपना झंडा गाड़ दिया है। ये मेक इन इंडिया का भी एक बहुत सफल उदाहरण है। अभी आगे सोनीपत से दिल्ली की टेस्टिंग चल रही है। जब वो टेस्टिंग पूरी हो जाएगी तो फिर जींद से दिल्ली तक जाएगी ये गाड़ी। প্রধানমন্ত্রীর কথায় এদিন উঠে আসে সাম্প্রতিক পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং হরমুজে অচলাবস্থায় জ্বালানি সংকটের প্রসঙ্গ। সেই সূত্রে ইউপিএ আমলকে খোঁচা দিতে ছাড়েননি তিনি। 2014 से पहले अगर ये स्थिति आती तो आज हिंदुस्तान का रेलवे का काम पूरा का पूरा ठप पड़ा गया होता। ये मोदी है, बहुत पहले सोचता भी है
और समस्या के समाधान के रास्ते भी जमीन पे उतारता है। এই হাইড্রোজেন ট্রেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি চালাতে ডিজেল বা অন্য কোনো প্রচলিত জ্বালানির প্রয়োজন নেই। ব্যবহার করা হয় হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি। এর ফলে ট্রেন চলার সময় কার্বন ডাই অক্সাইড বা বিষাক্ত ধোঁয়া বেরোয় না, শুধু জলীয় বাষ্প ও সামান্য তাপ বাইরে বেরোয়। হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত 89 কিলোমিটার রুটে চালু হয়েছে হাইড্রোজেন চালিত ট্রেন। সফলভাবে এই পরিষেবা চললে আগামী দিনে দেশের আরও রুটে এমন ট্রেন চলবে। বিশ্বের উন্নত দেশগুলিতে ফসিল ফুয়েলের বদলে দ্রুত জায়গা করে নিচ্ছে হাইড্রোজেন জ্বালানি। এবার এই তালিকায় জুড়ে গেল ভারতের নামও। এই ট্রেন উদ্বোধনের পাশাপাশি অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় বাংলার ঝুলিতেও এসেছে একাধিক উপহার। জলপাইগুড়ি রোড হলদিবাড়ি স্টেশনের পুনর্নির্মাণ হয়েছে, তার উদ্বোধন হলো প্রধানমন্ত্রীর হাতে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।